স্কাউটিংয়ের অভিজ্ঞতায় তরুণদের নতুন বিশ্ব গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। কাব কার্নিভ্যালের উদ্বোধন। সাবেক সিএসি নুরুল হুদাকে 10 দিনের রিমান্ডে চায় পুলিশ। গ্রেফতারের সময় মবের বিষয়ে তদন্ত করে ব্যবস্থার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। সারা দেশে চোখ রাঙাচ্ছে করোনা, সেবা দিতে প্রস্তুত তৃণমূলের হাসপাতাল। ভ্যাকসিন নেয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। এবং সরকার বদলের উদ্দেশ্যে ইরানে হামলা নয়, দাবি যুক্তরাষ্ট্রের। তেহরানকে পরমাণু অস্ত্র দিতে চায় অনেক দেশ, বলছে রাশিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। স্কাউটিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণদের নতুন বিশ্ব গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীতে কাব কার্নিভাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেদের এখনই গড়ে তোলার উপযুক্ত সময় বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে 8 স্কাউট পরিবারের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের স্কাউটিং এর ক্ষেত্রে না, সারা বিশ্বের স্কাউটিং এর ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য, সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিং এর ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাবেক সিএসি নুরুল হুদাকে রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। দুপুরে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এর আগে রোববার সন্ধ্যায় নুরুল হুদাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে জনগণ। সেখান থেকে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। উত্তর পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, নুরুল হুদার নামে মামলা রয়েছে, সেই অনুযায়ী তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। দর্শক, সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী মুনতাসির মামুন, সরাসরি যুক্ত হব তার সাথে। মুনতাসির, আপনি তো আদালত চত্বরে আছেন। সাবেক সিএসি নুরুল হুদা ছাড়াও আদালতে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে নাকি আজকে হাজির করার কথা রয়েছে। এই বিষয়ে সার্বিক যা তথ্য আছে আপনার কাছে জানাবেন। সোনিয়া, সুব্রত বাইন এবং নুরুল হুদাকে কিন্তু আসলে কিছুক্ষণ পরে কিন্তু এই সিএমএম কোর্টে হাজির করা হবে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং নুরুল হুদাকে কিন্তু আসলে গতকালকে সন্ধ্যা 7টার দিকে আসলে গ্রেফতার করা হয় এবং সাধারণ মানুষ কিন্তু আসলে পুলিশের কাছে যায় এবং পরবর্তীতে কিন্তু উত্তর পশ্চিম থানা ওসি হাফিজ কিন্তু বিষয়টি নিশ্চিত করেন তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু আসলে তাকে গ্রেফতার দেখানো হয়। এবং আরেকটু যদি আপনাকে জানানোর চেষ্টা করি, তাহলে এই মুহূর্তে কিন্তু আসলে তিনি ডিবি হেফাজতে রয়েছেন এবং ডিবি থেকে কিন্তু আসলে এখানে নিয়ে আসা হবে এবং ডিবির তথ্য মতো যতটুকু আমরা জানতে পেরেছি যে আসলে তাকে কিন্তু 10 দিনের রিমান্ড চাওয়া হবে এমনটি। এবং যদি আপনাকে আরেকটু কিন্তু আরো 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। এবং যদি একটু বলার চেষ্টা করে যে আসলে সুব্রত বাইনের যে কথাটি, সেটি তাকে কিন্তু আসলে আবারও নিয়ে আসা হবে এবং পরবর্তীতে কিন্তু আসলে তাকে রিমান্ডে নিবে কিনা সেটিও কিন্তু আসলে জানানো সম্ভব হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে সিএমএম কোর্টের প্রাঙ্গণ থেকে। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। সাবেক সিএসি নুরুল হুদার সঙ্গে যে মব জাস্টিস করা হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল গ্রেফতার হয়নি, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর ভুল। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব, আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে, কি জানি বলে এই উত্তরা থেকে। বাট ওনারে যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা
খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এরকম কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, স্পিকার নাকি প্রধান বিচারপতি? এ বিষয়ে রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী 7 জুলাই দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এদিন ধার্য করেন। এর আগে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি যাতে প্রেসিডেন্টকে শপথ পড়ান সেই নির্দেশনা চাওয়া হয় রিটে। সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। আজ ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সিগঞ্জে 3 আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে ডিবি। তাকে রাজধানীর মণিপুরি পাড়া থেকে আটক করা হয়। চট্টগ্রামে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। উদ্বেগজনক না হলেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোগীর চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালও প্রস্তুত। করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছে সিভিল সার্জন। রিয়াজউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। আশঙ্কাজনক না হলেও বন্দর নগরীতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করতে আসছেন বহু মানুষ। পরিস্থিতি মোকাবিলায় 50 শয্যার করোনা ইউনিট ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা তৈরি রয়েছে। চিকিৎসা নিয়ে সন্তুষ্ট রোগীরা, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ভালো লাগছে, আজকে চলে যাবো। আজকে 6 দিন হয়েছে, 6টি ইনজেকশন মারা হয়েছে, এখন একটু সুস্থ লাগতেছে, তো কালকে বলতেছে আপনারা চলে যেতে পারবেন। এই মুহূর্তে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। কোভিডকে এখনো মহামারী পর্যায়ে বলার মতো সময় হয়নি, তবে বিগত অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে অবশ্যই আমাদেরকে এবারে কোভিডে সচেতনতা গ্রহণ করতে হবে, যেন এই ধরনের কোনো পরিস্থিতিতে আমরা মুখোমুখি হতে না। নতুন উপধরন তেমন মারাত্মক নয় জানিয়ে করোনার প্রতিরোধে সবাইকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিলেন সিভিল সার্জন। বিগত 6 মাস 1 বছর যারা ভ্যাকসিন নেয় নাই অথবা যারা 3 ডোজ নিয়েছে অথবা 4 ডোজ নিতে তারা ইচ্ছা করলে একটা ভ্যাকসিন দিতে পারবে, দিলে ওদের যে রোগ প্রতিরোধ ছিল সেটা আরও বেশি কি হবে, সুদৃঢ় হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক জানালেন 11 বেডের আইসিইউ সহ কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা রাখা হয়েছে, তবে মুমূর্ষু অবস্থা ছাড়া কাউকে ভর্তি করা হচ্ছে না। কোভিড রোগীদের জন্য আইসিইউ 11 বেডের আইসিইউ আছে এবং ওখানে ফুল প্রেজেন্ট। ওখানে আপনার হাই ফ্লো নেজাল ক্যানুলা থেকে শুরু করে হাই অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে তারপর হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন, তারপর হচ্ছে ভেন্টিলেটর এবং এগুলো সব ইকুইপমেন্ট ওখানে দেওয়া আছে। কোভিড ওয়ার্ডে আমাদের আলাদা ওদের জন্য ডায়ালাইসিস মেশিন রেডি করা আছে, এটা চট্টগ্রামের কোথাও কিন্তু এই ব্যবস্থা নাই। সব রোগীতে আমরা হাসপাতালে ভর্তি করার কোনো নিয়ম নেই। যেমন ধরেন জুন মাসের প্রথম 3 সপ্তাহে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন 62 জন আর মারা গেছেন 3 জন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 20 থেকে 30 জন মানুষ আসছে করোনা পরীক্ষা করতে। এ পর্যন্ত 141 জনের পরীক্ষায় 17 জনের করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে করোনা ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। রুবায়েত বাপ্পির প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যে 141 জনের করোনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 17 জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন 2 জন রোগী। আর ডেঙ্গুর প্রকোপ এখনও বাড়েনি। করোনা রোগীদের আলাদা চিকিৎসা দিতে নতুন ভবনের 8 তলায় প্রস্তুত করা হয়েছে করোনা ওয়ার্ড ও আইসোলেশন ইউনিট। আর ডেঙ্গু ওয়ার্ড চালুর বিষয়েও প্রস্তুতি রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিনই করোনা পরীক্ষা করতে 20 থেকে 30 জন রোগী আসছেন এই হাসপাতালে। করোনা টেস্ট করতে আসছিলাম, করোনা টেস্ট করাইলাম। প্রতিদিন এভারেজে 20 থেকে 30 জনের মতো আসতেছে। আমাদের অ্যান্টিজেনও চালু আছে, আরটিপিসিআরও চলমান। তাতে আমাদের অ্যান্টিজেন তো আমরা ইনস্ট্যান্ট পরীক্ষা করেই রিপোর্ট দেওয়া হয় 1 ঘন্টার মধ্যে। করোনা রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত বলে জানালেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিহিরা সুলতানা। আমাদের কোভিড ইন্টেনসিভ কেয়ারও আছে, কোভিড আইসোলেশন ওয়ার্ডও আছে। আমরা মোটামুটি প্রিপেয়ার আছি
কোভিড পেশেন্টদের সেবা দেওয়ার জন্য। করোনা ও ডেঙ্গু চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন এই মেডিসিন কনসালটেন্ট। সচেতন থাকতে দিলেন বিভিন্ন পরামর্শ। আমাদের কোভিড এইবার যখন একটা দুটো করে বাড়তেছিল, বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছিলাম, তো তারপরেই আমরা এখানে প্রস্তুতি নেওয়া শুরু করি। পাবলিক প্লেসে আপনাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমাদের যে হাত আছে এগুলা নাকে চোখে এগুলা না দেওয়ার চেষ্টা করতে হবে, দেওয়া যাবে না। এবং যে প্রয়োজন মতো হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে এবং যে কোনো কাজের শেষে আমাদের যে সাবান দিয়ে পরিষ্কার করে হাত ধৌত করতে হবে। যে ডেঙ্গু রোগীগুলো আসতেছে এগুলো আলাদা আলাদা ওয়ার্ডেই চিকিৎসা পাচ্ছে। যদি ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বাড়ে তখন আমরা তাদেরকে এক ওয়ার্ডে নিয়ে আসা একসাথে নিচে চিকিৎসা দেব। মহামারী আকার রোধে ডেঙ্গু ও করোনা থেকে বাঁচতে সবাইকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দর্শক, করোনা ও ডেঙ্গু পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। রুবায়েত, ময়মনসিংহে করোনা ও ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে করোনা এবং ডেঙ্গু নিয়ে দেশব্যাপী একটি উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়েছে। তো এবারও কিন্তু ময়মনসিংহে করোনার একটি উৎকণ্ঠা শুরু হয়েছে, ডেঙ্গুর একটি উৎকণ্ঠা শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে আজকে পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি যে 166 জন করোনা রোগী আজকে পর্যন্ত, গতকাল পর্যন্ত কিন্তু তারা পরীক্ষা করেছেন। এর মধ্যে কিন্তু 17 জন পজিটিভ শনাক্ত হয়েছে। তাছাড়া একজন রোগী কিন্তু গতকাল ময়মনসিংহ মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাছাড়া দেখেছিলাম সেটা কিন্তু এবছর নেই। তো চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারাও যে বিষয়টি বলছেন যে গত বছর যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং যারা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে এসেছিলেন চিকিৎসার জন্য, তারা কিন্তু মুমূর্ষু অবস্থায় এসেছিলেন এবং বেশিরভাগ কিন্তু ঢাকা, গাজীপুর, তারপর নারায়ণগঞ্জ, সাভার সহ বিভিন্ন অঞ্চলে কর্মরত ছিলেন। কিন্তু এবারের যে বিষয়টি দেখা যাচ্ছে যে ঈদের দীর্ঘ ছুটির কারণে কিন্তু তারা কিন্তু ঈদের আগেই কিন্তু এলাকায় এসেছেন, যে কারণে এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গুর সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। হাসপাতাল সূত্রে যেটি জানা গেছে যে এখন পর্যন্ত যারা পরীক্ষা নিরীক্ষা করছেন তাদের কিন্তু 10% করোনায় আক্রান্ত হয়েছেন। তো এই করোনা এবং ডেঙ্গু নিয়ে কিন্তু একটি উৎকণ্ঠা কিন্তু সাধারণ মানুষের মাঝে রয়েছে এবং চিকিৎসকরাও যে বিষয়টি বলছেন যে এখন থেকেই সচেতন না হলে কিন্তু এই করোনা এবং ডেঙ্গু মহামারী আকার ধারণ করতে পারে। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই কিন্তু করোনা ইউনিট চালু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ডেঙ্গু ইউনিটটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। এবার ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানি হামলার উদ্দেশ্যে সরকার বদল করা নয় বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে রাশিয়ার শীর্ষ কর্মকর্তা মেদভেদেভ বলেছেন একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে প্রতিশোধ স্পৃহায় পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে তেহরান ও তেল আবিব। এদিকে ইরানি সংসদে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত অনুমোদনের পর বিশ্ব জ্বালানি বাজারে শুরু হয়েছে অস্থিরতা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইরানে পরমাণু স্থাপনায় মার্কিন হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। কেবল নিন্দা জানিয়েই দায় সেরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে করণীয় নির্ধারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনেকেরই ধারণা ইরান হয়তোবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চায়, তাই পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে পেতে চাইছে। তবে কারো কারো মতে পাল্টা প্রতিশোধ নিতে রুশ সরকারের সহায়তা চাইতে পারে ইরান। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপসভাপতি মেদভেদেভ বলেছেন বর্তমান পরিস্থিতিতে একাধিক দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, যিনি নিজেকে শান্তির দূত বলে প্রচার করেছিলেন তিনি আবারও একটি যুদ্ধ শুরু করলেন। ইরানের পরমাণু স্থাপনায় হামলার কারণ ব্যাখ্যা করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি জানান,
ওই হামলার লক্ষ্য ছিল শুধু পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয়। এনবিসির মিট দ্য প্রেস উইথ ক্রিস্টিন ওয়ালকার অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেছেন, সংঘাত আরও বিস্তৃত হোক সেটা চায় না যুক্তরাষ্ট্র। যদিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি বর্তমান শাসন ব্যবস্থা ইরানকে আরও মহান করতে না পারে তাহলে কেন শাসক পরিবর্তন হবে না। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। সোমবার ভোরেও কয়েকটি মিসাইল ছুটে যায় তেল আবিব ও হাইফার দিকে। অন্যদিকে তেহরানের দক্ষিণ পূর্ব একটি মিলিটারি কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া মধ্যাঞ্চলে দুটি মিলিটারি সেন্টারে চালানো হামলায় ইসলামী বিপ্লবী গার্ডের অন্তত 9 সেনা নিহত হয়েছে। হামলায় অংশ নেয়া একটি হারমেস ড্রোন ভূপাতিত করেছে ইরান। ওদিকে হরমুজ প্রণালী বন্ধে ইরানি সংসদে অনুমোদনের খবরে অস্থির হয়ে পড়েছে বিশ্ব জ্বালানি বাজার। এই প্রণালী দিয়ে বিশ্বজুড়ে মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। বাজার বিশ্লেষকরা মনে করছেন, যদি এই প্রণালী দিয়ে তেল পরিবহন অর্ধেক কমে যায় তাহলে ব্রেন্ট তেলের দাম প্রতি ব্যারেল $110 পৌঁছাতে পারে। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী খোলা রাখতে ইরানকে চাপ দিতে চীনের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, অন্যান্য দেশের ওপর প্রভাব তো পড়বেই, প্রণালীটি বন্ধ হয়ে গেলে চীনই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ৭৫ বছর পর প্রথমবারের মতো চালু হলো মংলা চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটে কন্টেইনারবাহী জাহাজ চলাচল। এতে 2 সমুদ্র বন্দরের কন্টেইনার জট ও সংকট কাটার পাশাপাশি বাড়বে আমদানি রপ্তানি কার্যক্রম। সবুজ হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মোংলা চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৭৫ বছর পর 2টি এজেন্টের মাধ্যমে চালু হলো অভ্যন্তরীণ রুটে কন্টেইনারবাহী জাহাজ চলাচল। এতে এই 2 সমুদ্র বন্দরে কন্টেইনার সংকট এবং কন্টেইনার জট কমে যাবে। এই উদ্যোগের ফলে 2 বন্দরের কন্টেইনার আদান প্রদান সহজ হবে বলে মনে করেন মোংলা বন্দরের ট্রাফিক বিভাগ। মোংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে খালি কন্টেইনারের যে পারস্পরিক আদান প্রদান এইটা সহজ হয়। এই সহজ হলে হচ্ছে যে যারা শিপার বাংলাদেশের এক্সপোর্টারদের সুবিধা হয়। এক্সপোর্টাররা চট্টগ্রাম বন্দর কোনো একটা দেশের শিপিং কন্টেইনার হয়তো মোংলা বন্দরে আছে, চট্টগ্রাম বন্দরে নাই, সেটা এখান থেকে সে সহজে পরিবহন করে নিয়ে সে বাংলাদেশ থেকে রপ্তানি কার্যক্রম চালাইতে পারে। কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় দেশের 2 বন্দরের সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে বললেন মোংলা বন্দরের উপপরিচালক। যে অভ্যন্তরীণ সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে একটি নবদিগন্তের সূচনা হবে। এর ফলে মোংলা বন্দরে যে জাহাজ আগমন কমে গেছে সেগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। পাশাপাশি আমাদের এই দক্ষিণ অঞ্চলের যে পাটজাত পণ্য, পাশাপাশি মাছ, চিংড়ি, এইগুলো কিন্তু আমদানি রপ্তানি কিন্তু বৃদ্ধি পাবে। কন্টেইনারবাহী জাহাজ চলাচলের কারণে দ্রব্যমূল্যের দাম কমবে। এছাড়া ছোট ছোট ব্যবসায়ীদের জন্য এলসিএল কন্টেইনার আনার কথা জানান মোংলা C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। ছোট ছোট ইম্পোর্টাররা 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ইম্পোর্ট করে এই এক কন্টেনারে এলসিএল হিসেবে মাল, লেস কন্টেনার লোড, এগুলো আনতে পারে। আনলে এখানে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে। ক্ষুদ্র ব্যবসায়ীরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা একটা শিল্প অঞ্চলের জনগণ অর্থনৈতিকভাবে তাদের উন্নতি হবে। এরই মধ্যে অভ্যন্তরীণ রুটে 2 দফায় 200 টিউস কন্টেইনার বহন করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অটোরিকশা, সিএনজি সহ 3 চাকার যানবাহন। তাতে মহাসড়কে যানজটের ভোগান্তি সহ প্রায় ঘটছে দুর্ঘটনা। অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে হাইওয়ে পুলিশ। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ঢাকা সিলেট মহাসড়কের সরাইলখাটি-হাতা হাইওয়ে থানার আওতাধীন আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত অবৈধভাবে চলছে শত শত 3 চাকার যানবাহন। তাতে মহাসড়কে যানজটের পাশাপাশি প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এই যে 3 চাকা অটোওয়ালা করার কারণে মন করে আমাদের গেতন খুব সমস্যা। যেটি সিরিজ অটোওয়ালা সিগন্যাল ব্রেক দেয়, এদের জন্য আমাদেরও দুর্ঘটনা হয়। সামনে থেকে ব্রেক মাসে 5 জন যাত্রী না, আমরা পাত্তাছি না, আমরা গাড়ি বামে নামার দিকে। কিছুদিন পরপরই দেখা যাচ্ছে যে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো
তো যেই পর্যন্ত আসলে এটা অপসারণ হচ্ছে না ওই পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তায় একটা বিশাল একটা জ্যাম লেগেই যাচ্ছে। কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ করব এটা দ্রুত এই রাস্তা সংস্কার করে এই গুলচত্বরের যানজট নিরসন করার জন্য। অবৈধ জেনেও পেটের দায়ে মহাসড়কে সিএনজি অটোরিকশা চালাচ্ছেন বলে দাবি চালকদের। নিষিদ্ধ এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে হাইওয়ে পুলিশ। আর কোনো পুলিশ সদস্য 3 চাকার চালকদের সাথে জড়িত আছে প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু লোকাল একটা চাহিদা আছে, এটা অনেক দিনের একটা প্র্যাকটিস আপনাদের এখানে রয়েছে, সে কারণে শতভাগ নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে প্রতি মাসেই আমরা পর্যাপ্ত উল্লেখযোগ্য সংখ্যক 3 হুইলারের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করতেছি। হাইওয়ে পুলিশের কোনো সদস্য যদি 3 হুইলারের সাথে অনৈতিক সম্পর্কে জড়ায় তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যানজট ও দুর্ঘটনা রোধে অবৈধ এসব যানবাহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি ভুক্তভোগীদের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এতে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এছাড়াও ফিরেছেন নাইম শেখ। তবে রাখা হয়নি সৌম্য সরকারকে। আর দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। সোমবার বিসিবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় তিনি এই স্কোয়াডের বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আগামী 2, 5 ও 8 জুলাইতে হবে ওয়ানডে সিরিজের ম্যাচ। এমডি মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন। আমাদের দলটা নেওয়ার পরে তো আমাদের কাজটা একটা শেষ হয়ে যায়, তারপরে মূল কাজটা আসে ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের। তো আমরা সেখানে আরও আমাদের আলোচনার পরিধিতে আরেকটু গভীরে নিয়ে যেতে চাই ভবিষ্যতে, যাতে আমরা এশিয়া কাপের আগে একটা মোটামুটি কাছাকাছি লক্ষ্যে পৌঁছতে পারি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্কাউটিং এর অভিজ্ঞতায় তরুণদের নতুন বিশ্ব গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। কাপ কার্নিভাল উদ্বোধন। সাবেক সিএসি নুরুল হুদাকে 10 দিনের রিমান্ডে চায় পুলিশ। গ্রেফতারের সময় মবের বিষয়ে তদন্ত করে ব্যবস্থার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। সারা দেশে চোখ রাঙাচ্ছে করোনা, সেবা দিতে প্রস্তুত তৃণমূলের হাসপাতাল। ভ্যাকসিন নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। এবং সরকার বদলের উদ্দেশ্যে হামলা নয় ইরানের দাবি। যুক্তরাষ্ট্রের তেহরানকে পরমাণু অস্ত্র দিতে চায় অনেক দেশ, বলছে রাশিয়া। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।